করোনাকালে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ব্যয় ও লক্ষ্যমাত্রার অসঙ্গতি থাকার কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। তিনি বলেন, করোনা স্থবির অর্থনীতির কারণে এবার আগের ব্যয়ের কথা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটে জীবনযাত্রার ব্যয় বাড়বে না, তাই সাধারণ মানুষের উপর চাপ পড়বে না। বিকেলে বাজেটোত্তর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান অর্থমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্টটি দেখুন এখন। প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি তুলে ধরতে আর এর নানা বিষয় ব্যাখ্যা দিতে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী। তবে করোনা মহামারীর কারণে প্রথমবারের মতো এই সংবাদ সম্মেলন হয় ভার্চুয়ালি। করোনার প্রভাবে প্রায় ধসের মুখে দেশের সার্বিক অর্থনীতি। এর মধ্যেও উচ্চাকাঙ্ক্ষী বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যার বাস্তবায়ন অসম্ভব বলছেন অর্থনীতিবিদরা। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সরল স্বীকারোক্তি, আর উপায় ছিল না। অসঙ্গতি হলো আমাদের কোনো উপায় ছিল না। বাজেট না থাকলে কোনো অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া যায় না। এখন আমার দেশে মানুষ মারা যাবে, সমস্ত মানুষের কষ্ট দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেন, যেভাবে নির্দেশনা দেন, সেই নির্দেশনাগুলো মেনে সেই কাজটি আমরা করে যাচ্ছি। বাজেট গরিব মানুষের উপর চাপ তৈরি করবে না বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী। বলেন, বাজেটে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে। আগে ব্যয় হবে, তারপর আয়ের চিন্তা। মানুষকে রক্ষা করার জন্য বাজেটটি তৈরি করতে হয়েছে। আমরা এবার প্রথমে খরচ করব, তারপর আমরা আয় করব। আমাদের অবশ্যই আয় তো আমাদের করতে হবেই। তো আমরা আয়ের জন্য অপেক্ষা না করেই আমরা মানুষ বাঁচাবার জন্য আমরা প্রথমেই পদক্ষেপ গ্রহণ করেছি। আমি এই যাত্রায় এবং এই কাজে আমি দেশের সকল মানুষের সহযোগিতা চাই। অর্থমন্ত্রী বলেন, বাজেট অর্থায়ন নিয়েও সমস্যা হবে না। এনবিআরকে ঢেলে সাজানো হচ্ছে, ব্যাংকেও অর্থের তারল্য সংকট নেই। কোনো ব্যাংকে লিকুইডিটি খারাপ হবে এই কথা আমরা কেউ কারো কাছে শুনি নাই, এবং কেউ বলতে পারবে না যে ব্যাংকে গিয়ে টাকা পাই নাই। ব্যাংকের কাছে আমাদের অনেক টাকা থাকতে হবে, নট নেসেসারি। ব্যাংকের কাজটি হচ্ছে তারা এই টাকাটিকে ব্যবহার করে যাতে আরো মাল্টিপ্লায়ার ইফেক্ট বাড়াতে পারে, সেই কাজটি তারা করবে। মোবাইল কলের উপর 5% কর বাড়লেও এটা সাধারণ মানুষের উপর তেমন প্রভাব পড়বে না বলেও দাবি অর্থমন্ত্রীর। আমি আবারও বলি, স্বাভাবিক নিয়মে বাজেটটি আমরা করতে পারি নাই। সেলিম মালিক, RTV, ঢাকা। এদিকে সরকারের দেয়া প্রস্তাবিত বাজেট করোনার কবল থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের ভারসাম্যপূর্ণ বাজেট হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এছাড়া বাজেটকে করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনার রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল হিসেবেও আখ্যা দেন ওবায়দুল কাদের। ভিন্ন প্রেক্ষাপটে প্রণীত এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনা রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারে বাজেট। বাজেটে পেঁয়াজ আমদানির উপর কর আরোপের প্রস্তাব করার পর দিনেই বাজারে এর দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। মোটা ও চিকন চালের দাম বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। বাজেট প্রস্তাবের পর দিনেই বাজারে প্রায় সব পণ্যের দামে চড়া ভাব দেখা গেছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, ব্যবসায়ীদের কারসাজির কারণেই বাজেট ঘোষণার সাথে সাথেই পণ্যের দাম বেড়ে যায়। এজন্য নজরদারি বাড়ানোর পরামর্শ ক্যাবের। শাকিবুর রহমানের রিপোর্ট। দেশি পেঁয়াজ চাষিদের সুরক্ষা দিতে আমদানি করা পেঁয়াজের জন্য শুল্ক সুবিধার পরিবর্তে কিছুটা শুল্ক আরোপের প্রস্তাব করা হয় বাজেটে। এর 24 ঘন্টা না যেতেই রাজধানীর বাজারে আমদানি করা পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তবে আগের দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। দেশের যে পরিস্থিতি, এখানে কর বসানো মানে মানুষের গলায় ছুরি দেওয়া, একই হিসাব। এগুলো সরকার যদি নিয়ন্ত্রণ না করে তো কেউ কিছু করতে পারবে না। একটু ইন্ডিয়ানটা বাড়ছে, দেশিটা বেশি একটা বাড়ে নাই, 1 টাকা 2 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ আপনার এখন বিক্রি করতেছে আমরা 24-25 টাকা কেজি। চালের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। মোটা চালের দাম কেজিতে 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়ে গেছে। চিকন চালও আগের চেয়ে 4-5 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। মোটামুটি আপনার মিনিকেট চাল এক কেজিতে বাড়ছে 3-4 টাকা, বিয়ার আটার যেটা সেটা বাড়ছে প্রায় 6-7 টাকা, মোটা যেগুলো সেগুলো সবগুলো 6-7 টাকা করে বাড়ছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজেটে বিশেষ নজর রাখার কথা বলা হলেও ভোক্তারা ভিন্ন চিত্র দেখছেন বাজারে।
করোনার দুঃসময়ে বাজারে কঠোর নজরদারির দাবি জানান ক্রেতারা। এটা আমাদের দেশের একটা প্রচলিত প্র্যাকটিস, যেটাকে বলবো আমরা, যে বাজেট বেড়ে যাচ্ছে, যেটা বাড়ে নাই সেটাও বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যারা তদন্ত করে বা দেখে তারা যদি একটু এসে চেক করতো তাহলে ভালো হতো। ভোক্তাদের সংগঠন ক্যাব সভাপতি দেশীয় পেঁয়াজের উৎপাদন বাড়াতে আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাবকে স্বাগত জানান। একই সাথে করোনার দুঃসময়ে ভোক্তাদের স্বার্থে ব্যবসায়ীদের কারসাজি না করার আহ্বান জানান। পেঁয়াজের যে 5% শুল্ক আরোপ করার কথা বলা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এইটা আর কি আমরা মনে করি যুক্তিসঙ্গত। যে ব্যবসায়ীরা সবসময় সুযোগ সন্ধানী, যেহেতু শুল্ক একটা আরোপ করা প্রস্তাব করা হয়েছে, সাথে সাথে আর কি আপনার দাম বাড়ানো হয়েছে, নিশ্চয়ই শুল্ক দিয়ে যে পেঁয়াজ আমদানি করা কথা, সে পেঁয়াজ এখনো বাজারে আসে নাই, আগের দামেই পেঁয়াজ বাজারে এসেছে। সাধারণ ক্রেতাদের স্বার্থে মৌসুম শেষে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহারের পরামর্শ দিয়েছে ক্যাব। পেঁয়াজের মৌসুম চলে যাবে, তখন ভোক্তারা যাতে সহনীয় মূল্যে, ন্যায্য মূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারে, সেই জন্য এই শুল্কটা তুলে নেওয়া। সাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে সম্পূর্ণ অনৈতিক বলছেন অর্থনীতিবিদরা। এমন সুযোগ অর্থনীতিতে কোনো প্রভাব রাখবে না, বরং সৎ করদাতারা নিরুৎসাহিত হবে বলে মনে করেন তারা। এই প্রস্তাব সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানায় সিপিডি ও টিআইবি। জাহিদ রহমানের রিপোর্ট। অপ্রদর্শিত অর্থ, জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড সহ যে কোনো খাতে বিনিয়োগ করা কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেটে। এর জন্য গুনতে হবে মাত্র 10% কর। কোনো রকম জরিমানা ছাড়া বৈধ করা টাকার ব্যাপারে কোনো কর্তৃপক্ষই প্রশ্ন তুলতে পারবে না। এ ধরনের সুযোগ না দিয়ে বরং দুর্নীতি বিরোধী অভিযান জোরদার করার পরামর্শ দেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ। কিছুতেই সমর্থন করা যায় না, এতে করে খারাপ কাজের প্রতি সরকারের সমর্থন ব্যক্ত হয়। খারাপ কাজকে সমর্থন করলে খারাপ কাজ বেড়ে যায়, কাজেই এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কালো টাকা সাদার সুযোগ না দিয়ে দেশে বিদেশে লুকিয়ে রাখা অবৈধ টাকা ফিরিয়ে আনার পরামর্শ দেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। এর দ্বারা বরং আরো বেশি কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা উস্কে দেওয়া হবে, এবং এটা সমতার বা নৈতিকতার দিক দিয়েও একটি অগ্রহণযোগ্য বিষয়, এই কারণে যে তাহলে যারা নিয়মিত কর দিয়ে থাকেন তারা কর প্রদানে নিরুৎসাহিত হবেন, এমনকি একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অনৈতিক এমন প্রস্তাব থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন সিপিডি ও টিআইবি। নৈতিক দিক থেকেও এটা কাম্য নয়, এটা অর্থনৈতিক দিক থেকেও খুব একটা এটা লাভজনক নয়, এবং রাজনৈতিক দিক থেকেও এটা বর্তমান সরকারের পক্ষে যাবে বলে মনে হয় না। নামমাত্র একটা কর, তথাকথিত কর সাপেক্ষে এটাকে বৈধতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটা দুর্নীতি সহায়ক, এটি বৈষম্যমূলক এবং এটি অসাংবিধানিক, সংবিধান পরিপন্থী। জাহিদ রহমান, RTV, ঢাকা। মানব পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের অবৈধ সম্পদের অনুসন্ধান ধীর গতিতে চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। তবে তার পরিবারের সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, রাজনীতিকে যারা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। জুবাইর সানির রিপোর্ট। মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে গেল 26 ফেব্রুয়ারি পাপুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক কমিশন। অভিযোগটি অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তাও নিয়োগ দেন। অভিযোগে বলা হয়, পাপুল ব্যবসার আড়ালে 1400 কোটি টাকা অবৈধভাবে অর্জন করে বিভিন্ন দেশে পাচার করেছেন। এজন্য তিনি ব্যবহার করেছেন প্রাইম ব্যাংক, UCBL ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক মালিক, কর্মকর্তা ও পরিবারের সদস্যকে। দেশের বিভিন্ন স্থানে নিজ ও পরিবারের নামে কিনেছেন বেশ কিছু জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামাত নেতা মীর কাশেম আলীর সঙ্গেও তার ব্যবসা ছিল। কাশেম আলীর বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও আছে পাপুলের বিরুদ্ধে।
করোনাকালীন পরিস্থিতির কারণে তদন্ত ধীর গতিতে চলছে বলে জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বললেন, প্রয়োজনে পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে। কমপ্লেনটা কিন্তু শুধু যে সাংসদের বিরুদ্ধে ছিল তা না, তার সম্পত্তির বিষয়ও ছিল। জ্ঞাত নয় বহির্ভূত সম্পদের বিষয় যখন কোন কমপ্লেইন্টে থাকে, অনুসন্ধানকারী কর্মকর্তা যদি মনে করেন যে যারা বাংলাদেশে আছেন এখনো, যদি বিদেশ যাত্রা বন্ধ করার উনি মনে করেন, তাহলে বন্ধ করবেন। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বললেন, যারা ব্যবসায়িক স্বার্থে রাজনীতিকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি জাতীয় সংসদের প্যাট ব্যবহার করে প্রতিবাদ লিপি দেয় পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের সমালোচনা করেন। মানব পাচারের মতো অপরাধ জড়িত এবং সেই অপরাধে আটক হওয়ার ব্যক্তির সহধর্মিনী যিনি আবার জনপ্রতিনিধি, তিনি যদি আমাদের সংসদের যে প্যাড, অফিসিয়াল প্যাড, সেটা ব্যবহার করে এই ধরনের বিজ্ঞপ্তি দিয়ে থাকেন, তাহলে সেটি কিন্তু আমি মনে করি যে একটা খতিয়ে দেখার বিষয়, এটি তিনি করতে পারেন কিনা, সংসদের যে বিধি আছে সেটির লঙ্ঘন কিনা, এটা সংসদ নির্ধারণ করবে। তবে সাধারণ মানুষ হিসেবে সকলেরই মনে এই প্রশ্নটা উঠবে যে এটি কেমন করে সম্ভব হয় একটি গণতান্ত্রিক দেশে। এদিকে পাপুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ, সিআইডিও। আমরা এই পাচারকারীদের বিরুদ্ধে কাজ করছি। জুবায়ের সানি, RTV, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে মৃত্যু ও সংক্রমণে আবারও নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। একদিনে মারা গেছেন 46 জন আর আক্রান্ত হয়েছেন 3471 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছল 1095 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় এসব তথ্য। মারফ্রেজার রিপোর্ট। মৃত্যু কিংবা আক্রান্ত দুদিক দিয়েই প্রতিদিন বাড়ছে দেশে কোভিড-19-এর পরিসংখ্যান। শেষ 24 ঘন্টায় 15,990টি নমুনা পরীক্ষায় করোনা মিলেছে প্রায় 3,500 জনের দেহে। এক নজরে দেখা যাক চলতি জুন মাসের পরিসংখ্যানটা। যেখানে করোনায় মোট আক্রান্ত 81,523 জন, সেখানে জুনের 1 থেকে 12 তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 34,370 জন। আর এই 12 দিনে মারা গেছেন 445 জন, যেখানে মোট মৃত্যু সংখ্যা 1095। এছাড়া এই 12 দিনে করোনা টেবিলে বাংলাদেশ ছাড়িয়েছে 7টি দেশকে। 2 তারিখের পর মৃত্যুর পরিসংখ্যান নামেনি 30-এর নিচে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 37 জন, নারী 9 জন এবং বয়স অনুযায়ী 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 7 জন, 81 থেকে 90 1 জন এবং 100 বছরের বেশি 1 জন। 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 502 জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার 21.16%। 24 ঘন্টায় আইসোলেশনে 436 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 188 জন। এ পর্যন্ত আইসোলেশনে 14,073 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 5,061 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,012 জন। করোনার বিশ্ব পরিসংখ্যানে বাংলাদেশের ঠিক উপরে অবস্থান করছে প্রথম আক্রান্ত দেশ চীন। ব্যবধানটাও খুব বেশি না, মাত্র 1541। মারফ্রেজা, RTV, ঢাকা। টানা তৃতীয় দিনের মতো রাজধানীর পূর্ব রাজাবাজারে চলছে লকডাউন। ডাক্তার, নার্স, অসুস্থ রোগীর পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের কাঁচা বাজার সহ নিত্যপণ্য সরবরাহ করছে বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। এছাড়া তাদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবকেরা। পূর্ব রাজাবাজার থেকে বের হওয়ার প্রতিটি রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি রয়েছে। এছাড়া এলাকাটিতে সেনাবাহিনীর টহল দিতেও দেখা গেছে। নানা প্রয়োজন দেখিয়ে স্থানীয়দের কেউ বের হওয়ার চেষ্টা করলে তাদের আটকে দেয় পুলিশ। কারণ লকডাউনটা তো আজকে 2 দিন হলো, আমি এর আগে পর্যাপ্ত পরিমাণে বাজার করে রাখছি, কিন্তু মাছটা শর্ট ছিল, এই জন্য মাছটা আর কিছু আপনার শুকনা খাবার। অসুবিধা থাকলে আপনারা যাইতে দিবেন না, আটকাই রাখে লাভ নাই। আমি তো চলে যাবো, আমি তো আর আসবো না। আমার এখানে যেসব ওষুধ লেখা আছে অ্যাপোলো হসপিটালের ডাক্তার, এগুলি সব দোকানে পাওয়া যায় না। ওইদিকেই 2-3টা দোকান আছে, খুঁজে এক দোকানে পাওয়া যাবে, আবার আরেক দোকানে পাওয়া যাবে। সেটাই আমার সমস্যা। চেষ্টা করতেছি, মানুষও অনেকটা বুঝে গেছে যে আমরা ভিতরে থাকলেই মনে হয় আমাদের জন্য ভালো। সেক্ষেত্রে ওরা ভিতরে অবস্থান করতেছে, পরিবেশটা মোটামুটি ভালো আছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিয়ে খুলেছে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল। প্রথম দিনেই ছিল উপচে পড়া ভিড়। মার্কেটের ভেতরে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি। প্রবেশ পথে ডিসইনফেকশন, নাল টানেল, হাত ধোয়ার বেসিন এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকলেও দোকানগুলোতে ছিল উল্টো চিত্র। মার্কেট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের মুখে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরে শপিং মলে প্রবেশের আহ্বান জানায়। সরকারি নির্দেশনা অনুযায়ী গেল ২৬ মার্চ থেকে বন্ধ ছিল বসুন্ধরা সিটি শপিং মল। দেশে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় দেশের বেশ কয়েকটি জেলায় আরও ১১ জন মারা গেছেন। এর মধ্যে পটুয়াখালীতে ৩ শিক্ষক সহ টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, সিরাজগঞ্জ ও ফরিদপুরে ১ জন করে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আবুল কালাম আজাদ নামে ৭৩ বছর বয়সী এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। কুমিল্লা জেলায় করোনার উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা নামে এক সাংবাদিক মারা গেছেন। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ছিলেন। একই উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কিঙ্কর সাহা নামে এক ওষুধ ব্যবসায়ী। এছাড়া চুয়াডাঙ্গায় ৩, কুষ্টিয়ায় ২৪, সাভারে ১১, গাজীপুরে ১২৯, চট্টগ্রামে ২০৭, দিনাজপুরে ২১, ভোলায় ১১, চুয়াডাঙ্গায় ৩, মাগুরায় ৬, মানিকগঞ্জে ৮, ময়মনসিংহে ২১ ও নেত্রকোনায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে করোনা উপসর্গ নিয়ে নমুনা দেওয়ার রোগীর সংখ্যা। ফলে জেলায় করোনা শনাক্তের নমুনা সংগ্রহে মারাত্মক জট সৃষ্টি হয়েছে। নমুনা দিতে চরম ভোগান্তির পাশাপাশি পরীক্ষাতেও দেখা দিয়েছে ধীরগতি। নমুনা দেওয়ার ৭ দিনের মধ্যেও পরীক্ষার ফলাফল মিলছে না। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সহ ২০২০-২১ অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোয়ার হোসাইন। যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স বলে কোনো শব্দই যেন আমাদের বাজেটে না থাকে। তো খুবই মর্মাহত যে এইরকম একটা সেন্সিটিভ টাইমে যে জায়গায় প্রত্যেকটা ব্যবসায়ী একটা মানসিক চাপের মধ্যে আছেন, ঠিক এই সময়টাতে এনবিআর এরকম আমাদের একটা যৌক্তিক দাবি ইগনোর করলেন। এটা আমাদের উপরে আরো মানসিক চাপ বাড়িয়ে দেওয়া হবে। যে জায়গাতে সরকার নিজে চেষ্টা করছে আমাদের কাছে টাকা পৌঁছে দিতে, সেরকম ব্যাংকের থ্রু থেকে বা নিজে, ওই জায়গাতে আবার কি করে আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে যাবেন। দর্শক, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি জানতে আমরা এখন কথা বলবো মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের সঙ্গে। হেলাল, নির্বাচনী র্যালি থেকে কোভিডে আক্রান্ত হলে দায়ভার না নেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিনিরা এই ব্যাপারটি কিভাবে দেখছেন? অভি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, করোনা, জর্জ ফ্লয়েডের মৃত্যু, বেকারত্ব, অর্থনীতি মন্দা, আসলে সবকিছু মিলিয়ে ২০২০ সাল আসলে মার্কিন নাগরিকদের জন্য ভালো সময় যাচ্ছে না। তারপরেও সামনে আসছে প্রেসিডেন্ট ইলেকশন। বিশেষজ্ঞ এবং মার্কিন নাগরিকদের মতে সবকিছু নিয়েই ডোনাল্ড ট্রাম্পের জন্য মনে হয় ২০২০ সাল সুখবর বয়ে আনতে পারবে কিনা সেটা প্রশ্ন থেকেই যায়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১,১৬,০০০ মানুষ করোনাতে মৃত্যুবরণ করেছে এবং এখনো পর্যন্ত প্রতিদিনই কিন্তু মৃত্যুবরণ করছেন, তবে সেই সংখ্যাটি কম। এছাড়া লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মাঝে কিন্তু এখনো ভয়, ভীতি এবং আতঙ্ক কাজ করছে, কারণ মার্কিন নাগরিকরা এর আগে আসলে এইরকম সময় বা পরিস্থিতি পার করে নাই। আমি যেখানে আছি মিশিগান স্টেটে মিশিগানের গভর্নর কিছু শর্ত সাপেক্ষে স্টে হোম অর্ডার প্রত্যাহার করেছে এবং রেস্তোরাঁ, বার, লাইব্রেরি, সুইমিং পুল এবং ডে ক্যাম্প খুলে দিয়েছে। এছাড়া আগামী সোমবার থেকে সেলুন সহ আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলবে তেমনটি ঘোষণা দিয়েছেন। অভি, এই ছিল সর্বশেষ যুক্তরাষ্ট্র এবং মিশিগানের পরিস্থিতি। হেলাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল। দর্শক, এবারে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন মোস্তফা ইমরান রাজু। মালয়েশিয়া সরকার এবছর নাগরিকদের হজে না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি?
আপনি যেমনটি বলছিলেন, শুধু মালয়েশিয়া নয়, এ তালিকায় হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ। তো মালয়েশিয়া কিন্তু গতকালকে ঘোষণা দিয়েছে যে এবছর তারা হজে পাঠাচ্ছে না। এবছর 31,600 জনকে কিন্তু হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তাদের সব কার্যক্রম কিন্তু শেষ ছিল। কিন্তু এদেশের সরকারিভাবে একটি জিনিস বলা হয়েছে, সেটি হচ্ছে যে করোনা ভাইরাস যেহেতু একটি সংক্রমিত রোগ এবং এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো ভাইরাসের কোনো টিকা তো বের হয়নি, এই জন্য আসলে তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না। এই ঝুঁকি এড়াতেই তারা এবছরের হজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছে। তো আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে কিন্তু করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার কিন্তু বেশ সফল এবং আজকে যদিও 33 জন সংক্রমিত হয়েছে, গতকাল কিন্তু মাত্র 2 জন সংক্রমিত হয়েছিল এবং সংক্রমণের থেকে। রাজু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ইংল্যান্ড সফরের জন্য 29 জন খেলোয়াড় এবং 14 জন সাপোর্ট স্টাফ সহ মোট 43 জনের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সবশেষ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভালো করার সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হায়দার আলী। এছাড়া দলে অভিজ্ঞতা বাড়াতে 36 বছর বয়সী পেসার সোহেল খানকেও রাখা হয়েছে 29 জনের দলে। পুরো দল ভাগ করা হয়েছে 4 ওপেনার, 9 মিডল অর্ডার, 2 উইকেট রক্ষক, 10 ফাস্ট বোলার ও 4 স্পিনার দিয়ে। জুলাইয়ের শুরুর দিকে ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। সেখানে গিয়ে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। এছাড়া নিজেদের দেশে কোনো অনুশীলন ক্যাম্প করতে না পারায় ইংল্যান্ডে গিয়ে নিজেদের অনুশীলন সারবে পাকিস্তান। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচারিত হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।